অনেক দিন পরে ছাদে যে নিজের শখ করে লাগানো গাছের টবগুলো এরকম পড়ে থাকতে দেখে খুবই খারাপ লাগতেছিল। সাথে রাতে কি কি রান্না করলাম সেগুলোই নিয়ে থাকছে আজকে আমার ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ইদানিং যে পরিমাণে গরম পড়ছে বাসার ভিতরে তো একদম টেকাই যাচ্ছিল না, এই জন্য আজকে বিকেলবেলা চলে আসলাম ছাদে। বিকেলবেলা ছাদে আসলে না খুব ভালো লাগে, খোলামেলা পরিবেশ, তার ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও লাগে, মানে মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। ঢাকার শহরে আসলে ফ্ল্যাট বাসার ভিতরে থেকে ওরকম ভাবে চাইলেও সবকিছু করা যায় না। যাই হোক, ছাদে উপরে আসার পরে আমি যে সাইডটায় কিছু গাছ লাগাইছিলাম ওই সাইডটায় এসে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ আমার প্রত্যেকটা টপের ভিতরে যেসব গাছগুলো লাগাইছিলাম সবগুলো একদম মরে গেছে। আসলে কি মানুষের সাথে মানুষের শত্রুতালি হতে পারে, কিন্তু গাছপালার সাথে যে মানুষের শত্রুতালি হয় এটা নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। দেখেন, এটা আমাদের ফ্ল্যাটের অন্য একজনের গাছ। এগুলা ওনারা এর আগে কখনোই ছাদে কোনো গাছপালা লাগাতো না। দুই একটা গাছ ছিল, সেগুলো কোনো ফল বা ফুল হতো না, এমনিতেই লাগাইছিল। ওইটা ছাদের একটা কোণার ভিতরে রেখে দিত। যখন আমাকে দেখছে আমি শাক সবজির গাছের চারা লাগাই কিংবা কোনো ফুলের গাছ লাগাই, তখন থেকে ওনারা লাগানো শুরু করছে। এরপরে যাই হোক, ওনারা একটা একটা করে অনেক ধরনের গাছ গোছ লাগাইছে, কিন্তু আমরা কখনোই কেউ কাউকে কিছু বলিনি, কারণ ওনাদের ভালো লাগছে ওনারা লাগাইছে, আমার ভালো লাগছে আমি লাগাইছি। ওনারা করছে কি, আমার গাছগুলো যখন একটু ফুল আসতো বা কোনো ফল হইতো তখনই ওনারা আমার গাছগুলোরে মেরে ফেলতো। কারণ আমার বাসা হয়েছে 3 তালা, 7 তালার উপরে আমার সচলাচল যাওয়া হইতো না। একদিন পর পর আমি যে পানি দিয়ে আসতাম, আর আমাদের দারোয়ান মামা ছিল, উনি দেখা যায় মাঝে মধ্যে পানি দিয়ে দিত। আর ওনারা তো ছিল 6 তলায়, এই জন্য ওনারা সবসময় যাতায়াত করতো। আমি হই বা কিংবা আমাদের ফ্ল্যাটের আর যারাই আছে না কেন, কেউ যাতে ছাদে না যায় এই জন্য ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা একজনের কাছে বলতো। লাস্টে আমার গাছগুলোকে একদম মেরেই ফেলছে। এক পর্যায়ে আমি জিদ করে আর ছাদে যাইনি। আমি যখন থেকে আর ছাদে যাইনি, বা অন্য অন্য ফ্ল্যাট মালিকেরাও তেমন একটা ছাদে যায় না, ওই সুযোগটাই ওনারা কাজে লাগায় নিজেদের মন মতো ছাদের ভিতরে বাগানের মতো করে ফেলছে। আসলে মানুষ খারাপ হতে পারে ঠিক আছে, কিন্তু এতটা যে খারাপ হতে পারে আর এতটা নিচু মনের মানুষ, এদেরকে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। একটু ঘুরে ফিরে সবকিছু আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। নিজের কাছে খুবই কষ্ট লাগতেছিল, এত শখ করে গাছ গুছ লাগানোর পরও আজকে শুধু টপগুলো পড়ে আছে, আর কিছুই নেই আমার একটা টপের ভিতরে। এরপর অনেকটা সময় ছাদের ভিতরে একটু ঘোরাঘুরি করলাম, ভালোই একটু বাতাস ছিল। বাসার ভিতরে তো প্রচন্ড পরিমাণে গরম লাগে, এই জন্যই হচ্ছে না টিকতে পেরে আজকে ছাদের উপরে আসছি। মনটাও তেমন একটা ভালো ছিল না, আর খুবই খারাপ লাগতেছিল। সেই 2 থেকে 2.5 মাস হয়ে গেছে বাবার বাড়ি থেকে আসছি। ঈদের পরে যাওয়ার কথা, যাব করে এখন পর্যন্ত যাওয়া হয়নি। ওইদিকে আমার বাবা মা ফোন দিলেই তারা বলে তুমি কবে আসবা, আশায় বসে আছে আমার মেয়েটা আসবে। আর এদিকে আমিও তো যাব করে নিজেকেও সান্ত্বনা দিচ্ছি, বাবা মাকেও সান্ত্বনা দিচ্ছি। আদৌ কবে আমি যেতে পারবো তারও ঠিক নেই। এই জন্যই আসলে ভাল লাগতেছিল না, বিদায় ছাদে আসছি। অন্তত মন খুলে একটু নিঃশ্বাস নিলে একটু নিজের কাছে ভালো লাগবে। ঢাকার শহর আসলে যারা থাকে তারা চাইলেও হুটহাট করে বাসা থেকে বের হয়ে কোথাও ঘুরতে যেতে পারে না, কারণ যাওয়ারও একটা ব্যাপার থাকে। তারপরে যদি বাচ্চা কাচ্চা থাকে কিংবা রাস্তাঘাটে যদি জ্যাম থাকে তাহলে তার কথাই নেই। এখানে আমি আসিনি, আমার সাথে আরো অনেকে আসছে, ওদের সাথেও আমি মজা করতেছিলাম, যেহেতু ওরা ক্যামেরার ভিতরে কমফোর্টেবল না, এই জন্য ওদেরকে আমি আনিনি। মাঝে মধ্যে না নিজেকে একটু একা সময় দিতে হয়, হয়তো বা নিরিবিলি কোনো পরিবেশে যেতে হয়, তা না হলে এরকম খোলা আকাশের নিচে এসে মন ভরে ঘোরাফেরা করলেই দেখা যায় নিজেকে একটু সময় দেওয়া যায়। অনেকটা সময় খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নিয়ে বুকের ভিতরে যে একটা চাপা কষ্ট ছিল না, ওইটা একটু হালকা হয়ে যাবার পরে অনেকটা সময় ছাদে থেকে এখন নেমে যাচ্ছি। সন্ধ্যা প্রায় হয়ে আসছে। বাসায় যে মাগরিবের নামাজটা পড়ে এরপরে হচ্ছে আবার রাতের রান্না বাড়া করতে হবে। বাসায় এসে নামাজটা শেষ করে সবকিছু কেটে কুটে গোছগাছ করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটাও শুরু করে দিছি। তো প্রথমে হচ্ছে আমি এখানে লতি ভাজি করে নেব, এই জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে নিলাম। রসুন বাটা, পেঁয়াজ টমেটো বাটা, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে এখন ভালোভাবে আমি এটা কষিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আগে থেকে ভাপ দিয়ে নেওয়া লতিগুলো দিয়ে দিলাম। এখন এটার সাথে ভালোভাবে কিছু সময় কষিয়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নেব, কারণ লতিটা সেদ্ধ হতে বেশি একটা পানি লাগবে না, যেহেতু আমি আগে থেকে হালকা পরিমাণে একটু ভাপ দিয়ে নিয়েছি। লতিটা পরিষ্কার করার পর যদি
একটু ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় গলাটা চুলকানোর তেমন কোনো সম্ভাবনা থাকে না, কারণ এগুলো যেহেতু দেশি লতির তরকারিটা রান্না করা শেষ করে হচ্ছে এখানে আমি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। গতকাল দুপুরে যে তরকারিটা আপনাদের ভাইয়া খাবে ওইটা আমি রাত্রে অর্ধেকটা কমপ্লিট করে রাখি, তো সেইটার মশলাটাই আর কি কষাচ্ছি। মশলাটা কষানোর পরে ভেজে রাখা মাছের উপরে আমি মশলাগুলো সব দিয়ে এখন কাঁচা মরিচ আর হচ্ছে টমেটো একসাথে দিয়ে এইভাবে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে নরমালে রেখে দেব ফ্রিজের ভিতরে। পরিমাণে গরম পড়ছে, রাতের বেলা তরকারি রান্না করি, পরের দিন সকালে একটু দেরি করে গরম করতে গেলেই দেখা যায় তরকারিটা নষ্ট হয়ে যায়, কারণ সব দিন তো আর একভাবে সকালে ঘুম থেকে ওঠা যায় না, মাঝে মধ্যে একটু দেরিও হয়ে যায়। শিং মাছের তরকারিটাও আমার রান্না করা হয়ে গেছে। রাতে আমি যা যা রান্না করলাম সেগুলো আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। পোয়া মাছ, শিং মাছ, লতি দিয়ে শুটকি দিয়ে ভাজি আর হচ্ছে আমডাল। পরিমাণে গরম পড়ছে, ভুনা বা ভাজি দিয়ে খাওয়ার পর যদি এরকম একটু আমডাল হয় তাহলে নিজের কাছে শান্তি লাগে ভাতটা খাওয়ার পর। ভাতটা রান্না করলে আজকের মতো রান্না বাড়া করা শেষ। রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, সবকিছু ধুয়ে ঠুয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।